আহিলের সাথে গাড়ির সংঘর্ষ হওয়ার ফলে আহিল ছিটকে পড়ল অপর পাশে। মুহূর্তের মধ্যে যে এমন কিছু ঘটবে আয়েশা ভাবতে পারেনি। যেই আহিল ওর চোখের সামনে পাগলামি করছিল সেই আহিলের নিথর রক্তে ভেজা দেহ আয়েশার চোখের সামনে রয়েছে। মুহূর্তেই আহিলের শরীর রক্তে ভিজে গেছে, যা আয়েশা ওখানে দাঁড়িয়েই রাস্তার আলোতে দেখতে পাচ্ছে। আয়েশার চোখের সামনে যে মুহূর্তে এমন কিছু ঘটবে আয়েশা ভাবতেই পারেনি। আয়েশা এক পা দুপা করে পিছোতে পিছোতে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেল আর সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। আয়েশা আস্তে আস্তে আহিলের দিকে এগিয়ে আসছে। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে আয়েশার। আহিলের কাছে বসে আহিলের মাথাটা নিজের কোলে নিতেই আয়েশার দুহাত রক্তে ভিজে গেল। আয়েশা আহিলকে একবার ডাকতেই যেন আহিল একটা জোরে লম্বা শ্বাস নিল, যেন আয়েশার জন্যই আহিলের শ্বাসটা আটকে ছিল। আয়েশা, এই আহিল, আহিল ওঠো না প্লিজ। কাঁদতে কাঁদতে আহিল, আয়ু তুমি ককাচ্ছ কেন? আমি আর তো তোমার কাকান্নার কারণ হতে চাই না। তুমি ঠিকই বলেছিলে, ভালোবাসলে বিবিশ্বাস করতে হয়, যে এটা আমি করিনি। তো তোমায় না যে জেনে বুঝে কষ্ট দিয়েছি তথা তাই এটা আমার শাস্তি। তোমার থেকে আলাদা হওয়ার শাস্তির থেকে বড় শাস্তি কি বা হতে পারে আমার জন্য? আয়েশা, আলাদা হবে মানেটা কি? হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার। তুমি আমায় প্রমিস করেছিলে তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। আহিল, আমি তো তোমার যোগ্য নই আয়ু। আমি মমরে গেলে তুমি এমন একজনকে নিজের জীবনসঙ্গী করো যে তোমায় ভালোবাসার সাথে বিবিশ্বাস করবে। আর রইল আলাদা হওয়ার কথা, সেটা তো আমি চাইলেও পারব না, কারণ তোমার মাঝে আমি আই লাভ ইউ। আহিল নিজের কথা শেষ করতে পারল না, তার আগেই জ্ঞান হারালো, চোখ দুটো আস্তে আস্তে বুজে গেল। আয়েশা কান্না থামিয়ে দিল আহিলের কথা সম্পূর্ণ না করাই। আয়েশা আহিলকে ডাকতে শুরু করল। আয়েশা, আহিল, এই তুমি কথা কেন বলছো না? আমি তোমার ওপর আর রেগে নেই, একটুও রেগে নেই, কিন্তু তুমি যদি এখন আমার সাথে কথা না বলো আমি আর কথা বলবো না তোমার সাথে। এই আহিল, ওঠো না প্লিজ। আহিল বলল। অঙ্কুর, বাবা, এটা আশুর গলা না? আয়েশার বাবা, হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো ও দৌড়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। আয়েশার মা, আর ও এমন আহিল বলে চিৎকার দিল কেন? কিছু হলো না তো? এই বকেই অঙ্কুর আর ওর বাবা মা বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখল আয়েশা আহিলের মাথাটা কোলে নিয়ে বসে আছে, আর আহিলের শার্ট রক্তে ভিজে গেছে। অঙ্কুর তো এই দৃশ্য দেখে পুরো স্তব্ধ চার হয়ে গেছে। যে জায়গায় দাঁড়িয়ে ছিল ও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, নড়ার শক্তি পাচ্ছে না। আয়েশার কাছে ওর বাবা মা ছুটে গিয়ে জিজ্ঞেস করল। আয়েশার বাবা, কি হয়েছে আহিলের? কি করে হলো এসব? আয়েশা, কিচ্ছু হয়নি আমার আহিলের। ধমক দিয়ে, কিছু হয়নি ওর, ও এখনই আমার সাথে কথা বলবে। আহিলের দিকে তাকিয়ে, কি হলো বলবে না বলো? তোমার আয়ু তোমায় ডাকছে আহিল, ওঠো না প্লিজ। আয়েশার মা এমন বেগতিক অবস্থা দেখে অঙ্কুরের খোঁজ করল, কিন্তু অঙ্কুরকে আশেপাশে দেখতে না পেয়ে পিছন ফিরে তাকাতেই দেখল অঙ্কুর মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। আয়েশার মা চিৎকার করে অঙ্কুরকে বলল। আয়েশার মা, অঙ্কুর, তুই ওভাবে দাঁড়িয়ে না থেকে অ্যাম্বুলেন্সকে ফোন কর। মায়ের ডাকে অঙ্কুরের হুঁশ ফিরল আর ও তড়িঘড়ি করে ফোন করল। নার্সিংহোম আইসিইউ বাইরে সবাই রয়েছে, কারণ আহিল ভিতরে, ওকে ডক্টর চেক করছে। এমার্জেন্সিতে ওকে ভিতরে নেওয়া হয়েছে। আরোহী আর আয়েশার মা কোনো মতে আহিলের মাকে সামলাচ্ছে। আয়েশার বাবা চেয়ারে বসে বারবার আইসিইউ দিকে তাকাচ্ছেন। অঙ্কুর দেয়ালে ঠেস দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর আয়েশা ওর বাবার পাশেই বসে আছে। এখন আর আয়েশা কাঁদছে না, শুধু আহিলের কথাগুলো ভাবছে বসে বসে। আয়েশার বাবা একবার আয়েশার দিকে তাকালো, আরেকবার অঙ্কুরের দিকে। উঠে অঙ্কুরের কাছে চলে গেল, কারণ অঙ্কুর সেই প্রথম থেকেই চুপচাপ হয়ে রয়েছে, শখটা হয়তো নিতে পারেনি। আয়েশার বাবা অঙ্কুরের পাশে দাঁড়ালো আর কাঁধে হাত রাখল অঙ্কুরের। অঙ্কুর একটু নড়ে উঠল। আয়েশার বাবা, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তোর বোনের কি হবে ভাবতে পারছিস?
একবার তাকিয়ে দেখ মেয়েটার অবস্থা। আয়েশার দিকে ইশরা করে, যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আহিল একা হাতে সবটা সামলেছে, আয়েশাকে ওর মাকে শক্ত করেছে, আর আমাকে ভরসা দিয়ে গেছে। আজ যখন আহিলের পরিবারের তোকে প্রয়োজন তখন তোকে তো ওদের পাশে দাঁড়াতে হবে, শক্ত হতে হবে। অঙ্কুর, এরম কেন হলো বাবা? জড়িয়ে ধরে, সব তো ঠিক ছিল, তাহলে আবার কেন ওলট পালট হয়ে গেল? আহিল ও কি আনিকার মতো আমায় ছেড়ে চলে যাবে? আয়েশার বাবা, না, কিচ্ছু হবে না আহিলের, তুই দেখিস। আইসিইউ থেকে ডক্টর বেরিয়ে এলো আর সবাই ডক্টরের কাছে চলে গেল, কিন্তু ডক্টরের মুখ দেখে অঙ্কুরের বুকটা কেমন ধক করে উঠল, তবুও নিজেকে শক্ত করে বলল, অঙ্কুর, ডক্টর আহিল কেমন আছে? ও ঠিক আছে তো? ডক্টর, আই অ্যাম সরি, হি ইজ নো মোর। অঙ্কুর এক কদম পিছিয়ে গেল কথাটা শুনে। ডক্টর আবার বলল, ডক্টর, হি ইজ ইন কোমা, মাথায় গুরুতর চোট পেয়েছেন উনি, তাই কোমায় চলে গেছেন। আর কোমায় যাওয়া ব্যক্তিরা মৃত ব্যক্তির সমান, কারণ কবে জ্ঞান ফিরবে বা আদৌ জ্ঞান ফিরবে কি না আমরা জানি না। তার মধ্যে মাথায় যেহেতু চোট পেয়েছে, তাই যদি ব্রেনে ব্লাড শয়েলিং হয় তাহলে তো আর কোনো আশা থাকবে না। আই অ্যাম সরি। আয়েশা, না হহ। আয়েশা পিছন দিয়ে চিৎকার করে উঠল আর অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলেই পিছন দিয়ে জ্যাক আয়েশাকে ধরে নিল। জ্যাকের আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আসতে না আসতেই যে এমন কথা শুনতে হবে জ্যাক তা স্বপ্নেও ভাবতে পারেনি। ডক্টর বলল, ডক্টর, ওনাকে একটা কেবিনে নিয়ে গিয়ে শুয়ে দিন, হয়তো এত বড় শকটা মেনে নিতে পারেননি, আমাকে যেতে হবে। আয়েশাকে জ্যাক কোলে করে নিয়ে একটা কেবিনে শুয়ে দিল। এদিকে আহিলের মায়েরও অবস্থা ভালো না। আয়েশাকে যে কেবিনে রেখেছে সে কেবিনে আহিলকে যে ডক্টর চেক করেছেন মি মুখার্জি সে প্রবেশ করল আয়েশাকে চেক আপ করতে। সেই কেবিনে সবাই রয়েছে। মিস্টার মুখার্জি, যা বলেছিলাম, এত বড় শকটা মেনে নিতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে, সেন্স ফিরে আসবে কিছুক্ষণ পরেই। অঙ্কুর, ডক্টর রাহিল? মিস্টার মুখার্জি, হ্যাঁ, ওনার ব্যাপারে কিছু ইনফরমেশন দিতেই আমি এসেছি। জ্যাক, কি ইনফরমেশন ডক্টর? মি মুখার্জি, পেশেন্টর ব্রেন ব্লাড শয়েলিং হচ্ছে, এটা যদি বেড়ে যায় তাহলে উনি মারা যাবেন, আর বেড়ে যাওয়ার চান্সটাই বেশি, কারণ পেশেন্ট মেডিসিনে রেসপন্স করছে না। আহিলের মা, তাহলে কি আর আমার ছেলেটাকে বাঁচানোর কোনো উপায় নেই? মিস্টার মুখার্জি, একটাই উপায় আছে। আয়েশার বাবা, কি উপায়? মিস্টার মুখার্জি, অপারেশন। অঙ্কুর, কিসের অপারেশন? মিস্টার মুখার্জি, ব্রেনের অপারেশন। যেহেতু উনি মাথায় চোট পেয়েছেন তাই এই অপারেশনটা করলে ওনার ব্লাড শয়েলিংটা বন্ধ হতে পারে। 20% চান্স পেশেন্টর রিকভারি করার, 20% চান্স অপারেশন আনসাকসেসফুল হওয়ার। জ্যাক, আর বাকি 60%? মিস্টার মুখার্জি, মেমোরি লস। ওনার যদি মেমোরি লস হয় তাহলে ওনার কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু না। আহিলের মা, না, কোনো দরকার নেই অপারেশনের, আমার ছেলে যদি আমায় চিনতেই না পারে তখন কি লাভ? মিস্টার মুখার্জি, দেখুন, আমি মানছি ডিসিশন নেওয়াটা টাফ, তবু একবার ভেবে দেখুন, যদি অপারেশন না করা হয় তাহলে এমনিতেও আমরা ওনাকে হয়তো বাঁচাতে পারব না। আর 20% চান্স যেমন সাকসেসফুল হওয়ার তেমন আনসাকসেসফুল হওয়ার চান্স ও কিন্তু 20%। আর মেমোরি লস মানে তো এই না যে কোনো দিন ওনার মেমোরি ফিরবে না, চেষ্টা করলেই ওনার মেমোরি কামব্যাক করতে পারে, তাই ওনাকে বাঁচানোর জন্য এইটুকু রিস্ক আপনাদের নিতেই হবে। আয়েশা, অপারেশন হবে ডক্টর। আয়েশা আস্তে করে উঠে বসল। আহিলের মা, এসব তুই কি বলছিস মা? আহিল তো মরেও যেতে পারে। আয়েশা, অপারেশনটা না হলেও তো মরে যাবে, অপারেশনটা হলে যাও ক্ষীণ আশা থাকবে ওকে আবার ফিরে পাওয়ার, অপারেশন না হলে সেটাও থাকবে না। ওর যদি মেমোরি লস হয় তাহলে আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব সবটা মনে করানোর, অন্তত ওকে দেখতে তো পাব। মি মুখার্জি,
আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি বন্ড পেপার নিয়ে আসছি, সেটাতে আপনারা সাইন করলেই আমরা আজকে অপারেশন করব, দেরি করতে চাই না আমরা। আহিলের মা, ঠিক আছে আমরা রাজি। আহিলের মা বন্ড পেপারে সাইন করে দেওয়ার পরে আহিলকে ওটিতে নিয়ে যাওয়া হয় আর কিছুক্ষণ পরেই ওটি লাইট জ্বলে ওঠে। আহিলের মা আরোহীর কাঁধে মাথা রেখে চোখের জল ফেলছে। জ্যাক আরোহীর পাশেই বসে আছে হাঁটুতে ভর দিয়ে। আয়েশার বাবা মা দুজনেই চুপচাপ রয়েছেন আর অঙ্কুর পায়চারি করছে আর বারবার ওটি লাইটের দিকে তাকাচ্ছে। আর আয়েশা চোখ বন্ধ করে শুধু ভগবানের কাছে প্রার্থনা করছে। আফটার 2 আওয়ার্স ওটি লাইট অফ হয়ে গেল আর ডক্টর বেরিয়ে এলো। ডক্টর বেরিয়ে আসতেই সবাই বসা থেকে উঠে ডক্টরের কাছে চলে গেল। আয়েশা ও চোখ খুলল আর সবার পিছনে দাঁড়িয়ে রইল। ওর হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, কি খবর আসবে এটা ভেবে। আহিলের যদি কিছু হয়ে যায় তাহলে ও যে শেষ হয়ে যাবে। জ্যাক, ডক্টর চুপ করে থাকবেন না, প্লিজ কিছু বলুন। ডক্টর, এখন আপাতত চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু অঙ্কুর, কিন্তু ডক্টর, ওনার মেমোরি লস হয়েছে কি না তা আমরা এখনও জানতে পারিনি। ওনার জ্ঞান ফিরলে জানা যাবে। পেশেন্টর জ্ঞান ফেরার অপেক্ষা করতে হবে এখন। আরোহী, ভাইয়ার জ্ঞান কখন ফিরবে? ডক্টর, এটা ডিপেন্ড করছে ওনার শরীরের অবস্থার ওপর। আমার যতদূর মনে হয় 24 ঘন্টা তো লাগবেই। আমরা ওনাকে কেবিনে দিয়ে দেব, বাট এখন দেখা করতে পারবেন না। জ্ঞান ফিরলে আমি চেক আপ করে আপনাদের পারমিশন দেব। অঙ্কুর, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর, আমাকে থ্যাংক ইউ বলার কিছু নেই, এটা তো আমার কর্তব্য। থ্যাংক ইউ জানান ভগবানকে আর পেশেন্টর ওয়াইফকে। উনি যদি এই টাফ ডিসিশনটা না নিতেন তাহলে হয়তো ওনাকে আমরা বাঁচাতে পারতাম না। ডক্টর চলে গেলে আহিলের মা গিয়ে আয়েশাকে জড়িয়ে ধরে, তারপর অঙ্কুর ও অঙ্কুর, আসো আজকে তুই, আরোহী আর আন্টি, বাবা মা সবাই এখনই বাড়ি যাবে। এখানে আমি আর জ্যাক স্টে করব। জ্যাক, অবভিয়াসলি আমি তোমাদের বাড়িতে ড্রপ করে দেব, তারপর এখানে চলে আসব। আয়েশা, না, আমি এখানে থাকব। অঙ্কুর, আমি বারণ করেছি একবার। হালকা ধমক দিয়ে আরোহী, আমি বরং থেকে। জ্যাকের দিকে তাকাতেই আরোহী চুপ করে গেল জ্যাকের মুখ ভঙ্গি আর চোখ দেখে। জ্যাক, ওকে সবাই চলো, আমি ড্রপ করে দেব। দেখতে দেখতে কিন্তু অনেক রাত হয়ে গেছে। এরপর জ্যাক সবাইকে ড্রপ করে দিল আর শেষে যখন আহিলের বাড়িতে এলো তখন আয়েশা আর আহিলের মা গাড়ি থেকে নেমে গেলেও আরোহী ঘুমিয়ে পড়ে। জ্যাক আয়েশার দিকে তাকাতেই, আয়েশা, তুমি নিয়ে আসো ওকে, মুচকি হেসে। জ্যাক একবার ঘুমন্ত আরোহীর দিকে তাকালো আর হাসল, তারপর গাড়ি থেকে বেরিয়ে এসে আরোহীর সাইডের দরজা খুলে ওকে আস্তে করে কোলে তুলে নিল। বাইরে নিয়ে এসে পা দিয়ে দরজাটা বন্ধ করে হাঁটা ধরল আরোহীর রুমের দিকে। মাঝে আরোহী একটু নড়ে উঠলেও আবার ঘুমিয়ে পড়েছে। আরোহীকে শুয়ে দিয়ে জ্যাক আরোহীর দিকে এক পলকে তাকিয়ে আছে। জ্যাক, অনেক দিন আগে যখন আহিল তোমার ছবি দেখিয়েছিল তখনই তোমাকে নিজের অজান্তে মন দিয়ে ফেলেছি। তারপর যখন তোমার সাথে প্রথম কথা বললাম তোমার ভয়ে আমাকে ঘায়েল করেছিল। ভাবতেই পারিনি তুমি আমাকে ফোন করবে। জানি না তোমাকে কোনো দিন নিজের মনের কথা বলতে পারবো কিনা, তাই আজ যখন তুমি ঘুমিয়ে আছো তখনই বলছি, আই লাভ ইউ আরোহী, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। মেবি তুমি অন্য কাউকে ভালোবাসো ওর লাইক করো, বাট আমি তোমায় কোনো দিন সামনাসামনি এটা বলতে পারবো না কোজ আমি তোমার ফ্রেন্ডশিপটা হারাতে পারবো না। এই কথাগুলো বলে জ্যাক আরোহীর হাতের উল্টো পিঠে আর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে যেতে নিলেই আরোহী জ্যাকের কলার ধরে জ্যাককে নিজের দিকে টেনে উঠতে না দিয়ে জ্যাকের কানে কানে বলে, আরোহী, আই লাভ ইউ টু মি আমেরিকা অ্যান্ড অলসো মি ভিতুরাম। জ্যাক তো পুরো হা হয়ে রয়েছে ঘটনা চক্রে, আর আরোহী মিটিমিটি হাসছে। জ্যাক উঠে বসে আরোহীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সে দেখে আরোহী উঠে বসে জ্যাকের চোখের সামনে তুড়ি বাজালো আর জ্যাক জিজ্ঞেস করল,
জ্যাক, তুমি তো ঘুমিয়েছিলে তাহলে? আরোহী, তুমি যখন আমায় কোলে নিয়ে আসছিলে তখনই ঘুম ভেঙে গেছিল আমার, হিহিহি। জ্যাক আর কি বলবে ভেবে পাচ্ছে না, তাই কাচুমাচু মুখ করে মাথা চুলকালো আর আরোহী বলল, আরোহী, এবার আপনি যান, ভাইয়ার কাছে থাকতে হবে তো নাকি? জ্যাক, আমি আসছি। আরোহী, ভাইয়ার খবর দিও প্লিজ। জ্যাক, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি ভিতুরাম নই, ভাব নিয়ে। আরোহী, হিহিহিহি, সে তো দেখতেই পেলাম, সামান্য প্রপোজ করতে ভয় পাও। জ্যাক, ভয় প্রপোজ করতে নয়, ভয়টা তোমাকে হারানোর, যেটা আমি চাই না। তাছাড়া আমি কত মেয়ের প্রপোজাল পেয়েছি, ভাব নিয়ে। আরোহী, তাহলে আমার কাছে কেন এসেছ? যাও না, যাও ওই হুবচুনিদের কাছে যাও। জ্যাক, না বউ, আমার তোমাকেই পছন্দ। টুপ করে গালে একটা চুমু দিয়ে দৌড় দিয়ে বেরিয়ে গেল। আরোহী জ্যাক চলে যাওয়ার পর গালে হাত দিয়ে হা হয়ে দরজার দিকে তাকিয়ে রইল আর কিছুক্ষণ পর মৃদু হেসে আবার ধপ করে ঘুমিয়ে পড়ল। আহিলের জ্ঞান ২৪ ঘণ্টা পর ফিরেছে, কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই, তাই অঙ্কুর আর জ্যাক কিছু জানায়নি কাউকে। একদিন বাদে দুদিনের মাথায় আহিল কিছুটা সুস্থ বোধ করছে এবং কথাও বলতে পারছে, তাই ডক্টর অঙ্কুর আর জ্যাককে জানাতেই ওরা সবাইকে খবর দিয়ে দিল। আয়েশা তো ছটফট করছিল এই খবরটা শোনার জন্য। যেমন খাঁচায় বন্দি পাখি খাঁচা থেকে বেরোনোর জন্য ছটফট করে, তেমন আয়েশার মনটাও আহিলকে দেখার জন্য ছটফট করছে। আয়েশা আর এক মুহূর্ত দেরি করেনি, আরোহী আর আহিলের মাকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছে নার্সিংহোমের উদ্দেশ্যে। নার্সিংহোম। আহিলকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, তাই আহিল ঘুমিয়ে আছে। ডক্টর আর নার্স সবাইকে বলে দিয়েছে যেন বেশি উত্তেজিত না করে পেশেন্টকে। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই আহিল চোখ মেলে তাকালো আর ডক্টর জিজ্ঞেস করল আহিলকে, মি মুখার্জি, কি মি আহিল এখন কেমন লাগছে? ফিলিং বেটার? আহিল, ইয়েস ডক্টর, আস্তে করে। আহিলের মাথায় ব্যান্ডেজ করা, পায়েও ব্যান্ডেজ আছে, কিন্তু চাদর দিয়ে ঢাকা থাকায় দেখা যাচ্ছে না। হাতেও চোট লেগেছে সামান্য জায়গায়, তাই সেখানেও ব্যান্ডেজ করা। আহিলের মুখটা কেমন শুকিয়ে গেছে, এসব দেখে আয়েশার মনটা কেমন ছোট করে উঠল, কিন্তু মনের ভিতর ভয়টা যেন এখন বেশি উকি দিচ্ছে, যদি ওর আহিল ওকে ভুলে যায় তখন। এসব ভাবতে ভাবতেই আয়েশার ভাবনায় ছেদ পড়ল ডক্টরের কথায়। মি মুখার্জি, মি আহিল, দেখুন আপনার বাড়ির সবাই এসেছে। আহিল কিছুটা কপাল কুচকাল, তাতে সবাই ভয় পেয়ে গেল। আয়েশা চুপচাপ চোখ বুজে রয়েছে। আহিল, আয়ু। আয়েশা হুট করে চোখ খুলল, নিজের কানকে হয়তো বিশ্বাস করতে পারছে না আয়েশা, তাই কোনো সাড়া দিতে পারেনি আহিলের ডাকের। এদিকে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এই ভেবে যে আহিলের সবটা মনে আছে। মি মুখার্জি, থ্যাঙ্ক গড আপনার সবকিছু মনে আছে। আহিল, নিজের জীবনকে কি করে ভুলব, বীর বীর করে। মি মুখার্জি, নাও আপনারা ওনার সাথে কথা বলতে পারেন, কিন্তু বেশি উত্তেজিত করবেন না ওনাকে। ডক্টর বেরিয়ে গেলে আহিলের মা আহিলের হাত ধরে কেঁদে ফেলে আর অঙ্কুর বলে, অঙ্কুর, কেমন আছিস এখন? আহিল, বেঁচে গেছি এটাই তো ভাবতে পারছি না। জ্যাক, আহিল, বাজে কথা রাখো আর বল এখন কেমন ফিল করছিস? আহিল, মাচ বেটার। আহিল একটু মাথাটা হেলাতেই দেখল অঙ্কুরের পিছনে দাঁড়িয়ে আয়েশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর নিজের চোখের জল মুছছে বারবার। আহিল অঙ্কুরকে কিছু বলবে তার আগেই আরোহী বলে উঠল, আরোহী, দা ভাই, কি করে হলো এমনটা? আয়েশার মা, এখন এসব কথা না বললেই নয়, এসব কথা পরে হবে, আগে আহিলকে পুরোপুরি সুস্থ হতে বাড়ি ফিরতে দে। আহিল, অঙ্কুর, তোর বোন কি তোর পিছনেই দাঁড়িয়ে থাকবে? এখানে কি লুকিয়ে কাদার প্রতিযোগিতা চলছে? নাকি আমি মর গেছি তার কাছে? আহিল অভিমানের সুরে কথাটা বলল।
আয়েশাকে আর কে রাখে, অঙ্কুরকে পাশ কাটিয়ে সোজা হেঁটে আহিলের বুকে ঝাঁপিয়ে পড়ল। এখানে যে সবাই উপস্থিত তার খেয়াল নেই আয়েশার। ওর কাছে এখন সবচেয়ে বড় ব্যাপার ওর আহিলকেও ফিরে পেয়েছে। আয়েশার এমন কাণ্ড দেখে আহিল আলতো করে হাতটা আয়েশার পিঠে রাখল। হাতে সেলাইন থাকায় তাই একটু ব্যথা লাগছে, তাতে কি? আয়েশাকে ফিরে পাওয়ার সুখের কাছে এই ব্যথা কিছুই না। আয়েশা এখনও কাঁদছে, এই জন্য নিজের থুতনি আয়েশার কাঁধে রেখে ওর কানের কাছে ফিসফিস করে বলল, আহিল, আর কত কাঁদবে? আমি ঠিক আছি, আর এখানে শুধু তুমি আমি নেই, বাকি সবাই আছে। আয়েশা আহিলের কথা শুনতেই ঝট করে আহিলকে ছেড়ে দেয়। এদিকে সবাই ওদেরকে দেখে মিটিমিটি হাসছে। আয়েশা এদিক ওদিক তাকিয়ে দেখল আয়েশার বাবা কোথাও নেই। আয়েশা, মা, বাবা কোথায়? আয়েশার মা, এখানেই তো। মা, সে কি কই গেল? এক্ষুনি তো এখানে ছিল। অঙ্কুর, সেটাই তো, বাবা তো এখানেই ছিল, তাহলে কোথায় গেল? আমি এখানে। কণ্ঠর স্বর শুনে সবাই দরজার দিকে তাকাতেই আঁতকে উঠল। সবাই ভাবছে এটা কি করে সম্ভব? আহিল তো পুরো জমে গেছে। আয়েশার বাবার কণ্ঠ শুনে পিছনে দরজার দিকে তাকাতেই সবাই আঁতকে ওঠে। অঙ্কুর এক কদম পিছিয়ে যায় আর আহিল একদৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আহিল, কারণ আয়েশার বাবা একা আসেনি, ওনার বাম পাশে চুড়িদার পরিহিত একটি মেয়ে এসেছে। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে রেখেছিল, ওড়নাটা সেভাবেই রয়েছে। মেয়েটি আর কেউ নয়, আহিলের দিদি আর অঙ্কুরের স্ত্রী আনিকা। আয়েশার বাবা আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে আনিকাকে ভিতরে নিয়ে গিয়ে দরজাটা লক করে দিল। আর আনিকা আস্তে আস্তে অঙ্কুরের দিকে এগিয়ে গিয়ে আহিলের দিকে তাকাতেই আয়েশা উঠে গেল, আর আনিকা সেই দেখে আহিলের পাশে গিয়ে বসল আর আহিলের গালে হাত ছুঁয়ে বলল, আনিকা, কেমন আছিস ভাই? আহিল কিছু বলছে না, শুধু একভাবে তাকিয়ে আছে আনিকার দিকে, চোখ দিয়ে সমানে জল পড়ছে। আহিল আনিকা যে হাত দিয়ে ওর গাল ছুঁয়ে রয়েছে সেদিকে তাকালো, আর হাতের দিকে তাকিয়ে চোখ বুঝতেই মনে পড়ে গেল আনিকা তো মরে গেছিল। সঙ্গে সঙ্গে নিজের চোখ খুলে আনিকাকে প্রশ্ন করল, আহিল, এটা কি করে সম্ভব? আমার দি তো। আহিলকে থামিয়ে দিয়ে আয়েশার বাবা বললেন, আয়েশার বাবা, মারা যায়নি আহিল, তোমার দিদি আনিকা মারা যায়নি, এটা শুধু একটা ছল ছিল। আয়েশা, মানে কি বলছোটা কি বাবা তুমি এসব? তুমি যদি সব জেনেই থাকতে তাহলে আমাদের কেন বললে না? আমার দাভাইকে কেন বললে না? তুমি একবার দেখো দাভাইয়ের অবস্থাটা। অঙ্কুরের দিকে ইশারা করে। আয়েশার বাবা, অতটা সহজ ছিল না রে মা সব কিছু। আনিকাকে আমি অনেক কষ্টে বাঁচিয়েছি। রিক ওকে মারতে চেয়েছিল, আর আমি নিশ্চিত আহিলকে ওই মারতে চেয়েছে। আয়েশা, হ্যাঁ বাবা। আহিল, মানে? আয়ু, তুমি দেখেছ রিককে? আয়েশা, হমম, আমি যখন গাড়িটার দিকে তাকিয়েছিলাম তখনই বুঝছিলাম ওটা রিকের গাড়ি, কারণ সেদিন মলের পিছনে যখন দেখা হয়েছিল আমাদের তখন ও আমাকে বলেছিল ওটা ওর গাড়ি। আয়েশার বাবা, যেদিন আনিকা ছাদ থেকে পড়ে যায় আর নার্সিংহোমে ভর্তি থাকে সেই দিন আমি আর অঙ্কুর আনিকাকে দেখে বাড়ি চলে যাচ্ছিলাম। হঠাৎই আমার মনে পড়ে আমার ডক্টরের সাথে কিছু কথা আছে, সেটা বলতে আমি কথা বলতে যাই আর অঙ্কুরকে বাড়ি চলে যেতে বলি। আমি যখন কথা বলতে যাচ্ছিলাম তখনই শুনি রিক ফোনে কথা বলছে। কিছুটা কৌতূহলী হয়ে এগিয়ে যেতেই ওর প্ল্যানের কথা শুনতে পাই। ও বলছিল, রিক, হ্যাঁ আমি রেডি আনিকাকে মারার জন্য। রিক, কিন্তু তোমার কাজটা মনে আছে তো? সিসিটিভি ক্যামেরাটা এক্ষুনি অফ করো তুমি, তারপর আমি কেবিনে ঢুকব, এতে শুধু দেখা যাবে লাস্ট অঙ্কুর গেছিল। আয়েশার বাবা, আমি এই শুনে কিছুটা ঘাবড়ে যাই, কি করব ভেবে না পেয়ে ডক্টরের কাছে যাই, আর সবটা বলাতে উনি বলেন পুলিশকে কল করতে, কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে ভেবে আমি আর ডক্টর চুপচাপ আনিকার কেবিনের কাছে যাই, আর বাইরে থেকে দেখি রিক আনিকার অক্সিজেন মাস্কটা খুলে দিয়েছে।
রিক বেরিয়ে আসবে ঠিক ওই সময় আমরা সরে যাই দরজার সামনে থেকে, আরও চলে যাওয়ার পর কেবিনে গিয়ে অক্সিজেন মাস্কটা আবার লাগিয়ে দিই। এরপর যখন আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করি তখন দেখি সত্যি কোনো কিছুই রেকর্ড হয়নি। রিকের যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা কেবিনে ঢোকাই, সেটাও রেকর্ড হয়নি। আমি আর কিছু বলিনি সেদিন, চুপচাপ বাড়িতে চলে আসি আর ভাবতে থাকি রিক কেন করছে এমন। আনিকা মরেনি এটা জানতে পারলে তো আবার চেষ্টা করবে ওকে মারার, তাই তখনই আমার মাথায় আসে যে আমি আনিকাকে লুকিয়ে রাখব। আয়েশা, কিন্তু এটা কি করে সম্ভব? আহিল, ডক্টর তো বলেছিল যে দি আর বেঁচে নেই। আয়েশার বাবা, সেটা তো ডক্টর তোমার বেলাতেও বলেছিল আহিল। আসলে আমি ডক্টরকে বলেছিলাম ওটা বলতে। আমাকে সেদিন রাতেই ডক্টর জানায় যে আনিকার জ্ঞান ফিরে গেছে, এবার আর ওর অক্সিজেন বা কিছুর অতটা প্রয়োজন হবে না। তখন ওভাবে অক্সিজেন মাস্ক খোলার কারণে আনিকা রেসপন্স করতে পেরেছে, আর এটা একটা মিরাক্কেল। অবশ্য এমনটা না হলেও আমি ঠিক কোনো একটা ব্যবস্থা করে আনিকাকে লুকিয়ে রাখতাম। আমি ডক্টরকে ফোন করে বলি যাতে সকালবেলায় তোমাদের সবাইকে ডক্টর বলে যে আনিকা মারা গেছে। আমার কথা মতো ডক্টর এমনই বলে তোমাদের আর আমার সুবিধা হয়। যখন আহিল সেই কথাটা শুনে সেন্সলেস হয়ে আর শেষকৃত্যের সময় আমি আনিকাকে সরিয়ে দিই। অঙ্কুর, কিন্তু আয়েশা, আরোহী আর আন্টি তো ছিল। তাহলে কি করে আনিকাকে সরালে তুমি? আহিলের মা, আমার সাহায্যে। আহিল, তুমি ও? আহিলের মা, হ্যাঁ, আমি যদি না জানতাম তাহলে আনিকাকে বাঁচানো সম্ভব হতো না। শেষকৃত্যের সময় আয়েশাকে আমি তোর অসুস্থতার বাহানা করে তোর কাছে পাঠিয়ে দিই, আর আমাদের কোনো আত্মীয় স্বজনদের ও রাখি না। আনিকাকে চুল্লিতে দেওয়ার সময় ওই দিক দিয়ে আয়েশার বাবা অঙ্কুরকে সরিয়ে নিয়ে যায় কিছুক্ষণের জন্য, আর সেই মুহূর্তেই আমি আর আরোহী আনিকাকে সরিয়ে দিয়ে ডক্টরকে বলে দিই যাতে অন্য ডেড বডি আনিকার জায়গায় শুয়ে দেয়। এই পুরো প্ল্যানটা যেদিন রাতে আনিকার জ্ঞান ফিরেছিল সেই দিনই আয়েশার বাবা আমায় জানায়, আর আমিও সায়দি ব্যাপারটাতে। আহিল, শুধু তুমি না, আরও ও তো জানত। আমায় কেন জানালে না মম? আমি কি দোষ করেছিলাম? অঙ্কুর, আহিল, আমি হয়তো অনেক বড় দোষ করেছিলাম, তাই আমাকে জানানো হয়নি। অভিমানের সুরে আনিকার দিকে ছলছল চোখে তাকিয়ে। আরোহী, এমনটা নয় ভাইয়া, আমরা জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার যখন জ্ঞান ফিরল তখনই তুমি আমেরিকা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে। আর আঙ্কেলও ফোন করে বলল যাতে আমরা কিছু না জানাই এখনই। ভাইয়াকে জানালে অঙ্কুর ভাইয়া জানত, আর অঙ্কুর ভাইয়া জানলে রিক, তাই আমরা কেউ রিস্ক নিতে পারিনি। আনিকা, ভাই, তুই আমার উপর রেগে আছিস? আহিল, তোকে ফিরে পেয়েছি এটাই অনেক আমার কাছে। ভাবতে পারিনি তোকে ফিরে পাবো দি। আনিকা আহিলকে জড়িয়ে ধরল। আহিল মোটামুটি জড়িয়ে ধরল, কিন্তু হাতে ক্যানোলা লাগানো থাকায় একটু ব্যথা লাগছে। আনিকা আহিলকে ছাড়তেই আয়েশা ওর বাবাকে জিজ্ঞেস করে। আয়েশা, বাবা, আনিকা বৌদি কোথায় ছিল এতদিন? আরোহী, আয়েশার বাবা আর আহিলের মা একে অপরের দিকে মুচকি হাসল, আর আনিকা আয়েশার দিকে এগিয়ে গিয়ে হাসল, আর চোখে তাকালো অঙ্কুরের দিকে। অঙ্কুর মুখ ফিরিয়ে নিল। আনিকা খুব ভালোভাবেই বুঝতে পারছে অঙ্কুরের অভিমান হয়েছে। শুধু অভিমান না, অভিমানের পাহাড় জন্মেছে। কেনই বা জন্মাবে না? প্রায় কয়েক বছর আনিকাকে ছাড়া রয়েছে ও। আয়েশা, কি হলো, তোমরা এমন হাসছ কেন? আহিলের মা, আয়েশা, তোর মনে আছে তোকে একটা ঘরে যেতে আমি বারণ করেছিলাম? আয়েশা, হ্যাঁ, ওই তো। একটু থেমে, তার মানে এতদিন বৌদি তোমাদের বাড়িতে ছিল? অবাক হয়ে অঙ্কুর, হোয়াট? আহিল, মানেটা কি? আহিলের মা, ওকে আমি নিজের কাছেই রেখেছিলাম। ওর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ অনেক দিন সময় লেগেছিল। লাগবে নাই বা কেন, কেউ যদি এভাবে ওকে মারার চেষ্টা করে তো এমনটাই হবে। আয়েশা, কিন্তু বৌদি, তুমি ছাদ থেকে ঝাঁপ কেন দিয়েছিলে? আনিকা আয়েশার প্রশ্ন শুনে করুণ চোখে অঙ্কুরের দিকে তাকায়, আর দেখে অঙ্কুর অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। আনিকা চোখ সরিয়ে নিয়ে আয়েশার দিকে তাকায় আর বলে, আনিকা, আমি ইচ্ছে করে ঝাঁপ দিনি রে বোন।
আয়েশা, কি? আরোহী, হ্যাঁ বৌমনি, দি ভাই ইচ্ছে করে এমন কিছু করেনি, দি ভাইকে ধাক্কা মেরেছিল কেউ একজন, দি ভাই সুস্থ হওয়ার পরেই আমাদের বলেছে। অঙ্কুর, কে ধাক্কা দিয়েছে? চোখ মুখ শক্ত করে হাত মুঠ করে বলল আয়েশার বাবা। তুই শান্ত হ, আনিকা দেখতে পাইনি মুখটা। আনিকা, মুখে মাস্ক ছিল, আমি দেখতে পাইনি তাই। এতক্ষণ ধরে এত কিছু কথা হলো কিন্তু আহিল কোনো কথা বলল না, আর জ্যাকও না। জ্যাকের তো অবস্থা খারাপ। জ্যাক মাথায় হাত দিয়ে ধপ করে আহিলের পায়ের কাছে বসে পড়ল আর সেই আরোহী ফিক করে হেসে দিল। আয়েশার মা, কি হলো তোমার বাবা? জ্যাক, বাবা রে বাবা, এত প্ল্যানিং প্লটিং সারকে উপার সে যা রাহা হেইন রে বাবা। আরোহী, কেউ একে অ্যাসাইলামে পাঠাও। জ্যাক, হেই আহিল, তুই কি ভাবছিস রে? তোর ও আমার মতো অবস্থা নাকি? আহিল, নিশ্চুপ। অঙ্কুর, আহিল, তোর মাথায় কি চলছে বলতো? কি প্ল্যান করছিস তুই? জ্যাক, আহিল প্ল্যান করছে। আহিল প্রতি উত্তরে শুধু বাঁকা হাসল আর সবার দিকে তাকিয়ে হাতের নখগুলো পর্যবেক্ষণ করতে করতে বলল আহিল, গেমই শোন। আহিল রিস্ক নিয়ে ডক্টরকে বলে সেই দিনই ডিসচার্জ নিয়ে নিল আর বাড়ি ফিরে এলো, কিন্তু নিজের বাড়িতে না, আয়েশাদের বাড়িতে। আয়েশাদের বাড়িতে এখন কোনো গার্ড নেই, তাই আহিল ঠিক করেছে ও বাড়িতেই থাকবে। আর আরোহী, আহিলের মা, জ্যাকেরা সবাই আহিলের বাড়িতে। অঙ্কুর বারণ করেছিল আহিলকে এতটা রিস্ক নিতে, কিন্তু আহিল তো আহিলই শোনেনি কথা। বাড়ি ফেরার সময় সারা রাস্তায় আনিকা অঙ্কুরের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু অঙ্কুর সেই সুযোগ দেয়নি। তাই বাড়ি ফিরে আহিলের সাথে দেখা করে অঙ্কুরের ঘরের দিকে পা বাড়ায়। আজ অনেকদিন পর আনিকা এই বাড়িতে পা রেখেছে। সময় অনেকটা কেটে গেলেও সবকিছু একরকম রয়েছে। আনিকা ভয়ে ভয়ে অঙ্কুরের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো, গিয়ে দেখল অঙ্কুর ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হচ্ছে। আনিকা মনে মনে হাসল, কারণ অঙ্কুরের এটা পুরনো স্বভাব, কোথাও থেকে এসে শাওয়ার নেবে, সে যতই শীতকাল হোক না কেন, কোনো সময় এটা বাদ যায় না। আনিকা চুপ করে দাঁড়িয়ে অঙ্কুরকে দেখছে, আজ কতদিন পর অঙ্কুরকে দেখছে ও। এসবের মধ্যেই অঙ্কুরের ডাকে আনিকার ঘোর কাটল। অঙ্কুর, কিছু বলতে চাও? ওরম চোরের মতো দাঁড়িয়ে আছো কেন? আনিকা, হ্যাঁ আসলে, এই 1 মিনিট আমি চোর। ভিতরে এসে অঙ্কুর, ওরম লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন চোর না হলে? আনিকা, দেখছিলাম। কোথায়? অঙ্কুর, তো কি করছিলে? আনিকা, আমি কিছু বলতে চাই। অঙ্কুর, তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। আনিকা, কি এমন রাজকার্যে যাবে? হ্যাঁ। অঙ্কুর, সেটা জেনে তোমার লাভ নেই, তুমি তোমার কথাটা বলো আর বেরিয়ে যাও, একা থাকতে দাও আমায়। অঙ্কুর এত সময় আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতে মুছতে কথা বলছিল, আনিকার দিকে ফিরেও তাকায়নি। আনিকা প্রথম থেকে কিছু না বললেও শেষের কথাটা শুনে খুব কষ্ট পেল, নিজের অজান্তেই চোখে জল চলে এলো। এদিকে আয়না দিয়ে সবকিছুই দেখতে পাচ্ছে অঙ্কুর। আনিকা, কেন যাব আমি? এটা তো আমার ও ঘর। চোখ মুছে অঙ্কুর, ওহ রিয়েলি? আনিকার সামনে ফিরে, এতদিন কোথায় ছিল তোমার এই ঘর? নিজের বাড়িতেই তো ছিলে, একবার জানানোর প্রয়োজন মনে করনি তোমরা? আড়ালে এত কিছু করে গেছো আর আমি শুধু ভিতরে ভিতরে কষ্ট পেয়ে গেছি। প্রতিটা মুহূর্তেই শেষ হয়ে গেছি এই ভেবে যে তোমাকে আর কোনো দিন ফিরে পাব না। আমি, মা, আহিল আর আয়েশা বাদে সবাই জানে, আর আমরা জানি না আমি তোমার হাজবেন্ড হয়ে জানি না কেন বলতে পারো? কি দোষ করেছিলাম আমি যে এই সব কিছু আমি জানতে পারলাম না? নাকি অধিকারটা অন্য কাউকে দিয়ে দিয়েছ এতদিনে? প্রচণ্ড রেগে টাওয়ালটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আনিকা, অঙ্কুর, কি বলছো তুমি এসব? অঙ্কুর, ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না। কোমরে দুহাত দিয়ে আনিকা, হ্যাঁ ভুল বলছো,
তুমি এভাবে আমার কথা না শুনে এত কথা বলতে পারো না, আমার কথাটা বলা হয়ে গেলেই আমি চলে যাব, ডিস্টার্ব করব না তোমায়। অঙ্কুর নিশ্চুপ। আনিকা, আমার পুরোপুরি সুস্থ হতে প্রায় 15 দিন লাগে। সুস্থ হওয়ার পরেই তোমাকে আর ভাইকে প্রথম খুঁজি আর দেখা করতে চাই, কিন্তু মাকে সেটা বলতেই মা আমাকে বলে যে বাবা, অঙ্কুরের বাবা নাকি অনেক আগেই ফোন করে বলেছে যে আমি জানো তোমাদের বাড়ি না আসি, কারণটা হলো রিক। আমাকে মা বলল ওই ঘটনার কিছুদিনের মধ্যেই নাকি রিক কিছু একটা করেছিল, তাই বাবা তোমাকে আর আয়েশাকে জানাতে পারেনি, আর মা ও ভাইকে কিছু জানায়নি, কারণ ভাই জানলেই এ দেশে চলে আসবে আর রাগের মাথায় কি করে বসবে, তখন হিতে বিপরীত হয়ে যাবে। এটাই বলার ছিল আমার, যে শুধু তুমি নও, আমিও প্রতি মুহূর্তে কষ্ট পেয়েছি। আহিল বাড়ি ফিরেছে, তারপরেও আমি ওর কাছে যেতে পারিনি, আয়েশার কাছে যেতে পারিনি, এতটা কাছে থেকেও বহু দূরে ছিলাম আমি। আনিকা চোখ মুছে চলে, পিছন ফিরে চলে যেতে নিলেই অঙ্কুর আনিকার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে আর এক হাতে কোমর জড়িয়ে ধরে দাঁড়ায়। আনিকা অঙ্কুরের দিকে তাকিয়েও চোখ নামিয়ে নেয়, আর অঙ্কুর এক হাত আনিকার গালে রেখে মাথাটা উঁচু করে কপাল ঠেকিয়ে বলতে থাকে, অঙ্কুর, আম সরি আনু, তুমি জানো না যখন শুনেছিলাম তুমি আর নেই আমার কি অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল নিজের দোষে তোমায় হারিয়ে ফেললাম, আর কোনো দিন তোমায় ফিরে পাবো না। আনিকা চোখ বুজেই বুঝতে পারছে অঙ্কুর কাঁদছে, তাই জন্য ওর কথাগুলো কেঁপে যাচ্ছে। আনিকা চোখ খুলে দেখল অঙ্কুর চোখ বুঝে রয়েছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আনিকা চোখটা মুছিয়ে দিল অঙ্কুরের আর জড়িয়ে ধরে অঙ্কুরকে বলল, আনিকা, আই মিস ইউ সো মাচ। অঙ্কুর, আই অলসো। আনিকার কাঁধে মুখ গুজে, প্রমিস করো আর কোনো দিন এভাবে ছেড়ে যাবে না। আনিকা, নেভার। অঙ্কুর আনিকাকে সামনে এনে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে আবার জড়িয়ে ধরল, আর আনিকা জিজ্ঞেস করল, আনিকা, অঙ্কুর, রিক কেন এমন করছে, আর কি এমন করেছিল যে বাবা আমায় তোমাদের কাছে আসতে দিল না, এভাবে লুকিয়ে রাখল? অঙ্কুর, রিক কিসের জন্য এমন করছে তা আমার ও অজানা, কিন্তু তুমি তো জানো ওর আর আমাদের কি সম্পর্ক। আনিকা, ও তো তোমার কাকার ছেলে। অঙ্কুর, ও শুধু তোমাকে মারতে চাইনি, আহিল আর আয়েশার মধ্যেও ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে, আর তোমার যাওয়ার পর রিক আমাদের প্রপার্টি অফিস সবকিছু নিজের নামে করে নেয় ঠকিয়ে, আর আমাদেরকে পুরোপুরি নজর বন্দি করে রাখে যাতে কাউকে কিছু না জানাতে পারি। আনিকা, অঙ্কুরের থেকে নিজেকে ছাড়িয়ে আয়েশা আর ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে মানে? অঙ্কুর, ইতিমধ্যে অনেক কিছু হয়ে গেছে। বেডে গিয়ে বসল। এরপর অঙ্কুর সবকিছু বলল আনিকাকে, শুরু থেকে আহিলের বিদেশ থেকে ফিরে আয়েশাকে হুট করে বিয়ে করা, তারপর আহিলের সব সত্যি জানা সবকিছু। আনিকা, ওহ, তার মানে আমাদের মধ্যে যেই ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটাতেও রিকের হাত থাকতে পারে। আনিকার কথাটা শুনে অঙ্কুর অবাক হয়ে চমকে আনিকার দিকে তাকালো, আর আনিকা বলল, আনিকা, হতেই পারে অঙ্কুর, তুমি আমাকে ভুল বোঝনি, বাট আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই আমাদের ঝগড়াও হয়, কিন্তু সেটা সামান্য, সব ঠিকও হয়ে যেত। রিক ফেল হচ্ছিল নিজের প্ল্যানে, আর তাই আমাকে মারতে চেয়েছিল মেবি। অঙ্কুর, বাট এতে ওর লাভটা কি? কেন করছে এসব? আনিকা, লাভ তো নিশ্চয়ই আছে, কেউ শুধু শুধু এসব করবে না, মেবি তোমাদের প্রপার্টির জন্য এই পুরো প্ল্যানটা। অঙ্কুর ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল। অঙ্কুর, শোষ, থাক না এখন এসব কথা। আনিকাকে নিজের কাছে টেনে, এতদিন পর তোমায় নিজের কাছে পেয়েছি, প্লিজ এসব কথা নিয়ে কোনো আলোচনা নয়, এই সময়টা শুধু আমাদের। আনিকার ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে আনিকা এতদিন পর অঙ্কুরের স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠছে, ঠোঁটগুলোও কাঁপছে আনিকার। আনিকা শক্ত করে অঙ্কুরের হাত খামচে ধরল। অঙ্কুর বুঝতে পারল আনিকা সম্মতি দিয়েছে, তাই আনিকার কপালে আলতো করে চুমু দিল, তারপর দুগালে দুটো চুমু দিয়ে আনিকার ঠোঁটের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল।
আয়েশা আহিলের পাশে বসে আহিলের চুলে বিলি কেটে দিচ্ছে আর আহিল চুপচাপ শুয়ে আছে চোখ বুজে। আয়েশা ভেবেছে আহিল ঘুমিয়ে পড়েছে, তাই আয়েশা আলতো করে আহিলের কপালে চুমু দিল আর সঙ্গে সঙ্গে আহিল চোখ খুলতেই আয়েশা চমকে গেল। আয়েশা, এই তুমি ঘুমাওনি? আহিল, না, দাঁত কেলিয়ে, এত সুন্দর একটা চুমু পেলাম, শালা আগে জানলে এত খাটতাম নাকি, অ্যাক্সিডেন্ট করে ব। আয়েশা, আহিল প্লিজ, আহিলকে থামিয়ে, এসব বাজে কথা বন্ধ করো তুমি। আহিল, আচ্ছা সরি আর বলছি না, বাট চুমুটা কপালে কেন দিল গো? আয়েশা, এই দিয়েছি ভাগ্য ভালো হু, এছাড়া কোথায় দেব? আহিল, এখানে, ঠোঁটটাকে উঁচু করে। আয়েশা আহিলের ঠোঁটের দিকে এগিয়ে গেল, ওদের দুজনের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই করছে, তখনই আয়েশা আহিলের নাকের মধ্যে একটা আলতো করে কামড় দিয়ে উঠে দে দৌড়। আহিল, আউচ! আমার নাক, নাক ডলতে ডলতে, এটা কিন্তু চিটিং। আয়েশা, বেশ করেছি, বুড়ো আঙুল আর জিভ দেখিয়ে চলে গেল। আহিল, আজ ধরতে পারছি না বলে, অসহায় মুখ করে, আপনার টাইম আয়েগা। এরপর বেশ কিছুদিন চলে গেছে, আয়েশা আহিলকে কদিন বেশ যত্ন করেছে, সেবা করেছে, যার জন্য আহিল প্রায় সুস্থ হয়ে উঠেছে, কিন্তু পাটা পুরোপুরি ঠিক হয়নি, হাঁটতে এখনও কষ্ট হয় সামান্য। আয়েশা কয়েকদিন আহিলকে বেশ জ্বালিয়েছে কিন্তু কাছে আসেনি, ইদানিং আয়েশা একটু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আহিলের থেকে। আহিল কিছু বলতে গেলে এড়িয়ে যাচ্ছে, কাওর সাথে ফোনে কথা বলছে, কিন্তু আহিল আসলেই ফোন রেখে দিচ্ছে, আর আহিল কিছু জানতে চাইলে বলছে এমনি বান্ধবী ফোন করেছে। আহিলের খটকা লাগতে শুরু করেছে, কিন্তু চুপ করেই আছে, একবার যেই ভুল করেছে দ্বিতীয়বার সেই ভুল করবে না। কিছুদিন পরে এখন আহিল হাঁটতে পারছে, অসুবিধা হচ্ছে না, তবুও ডক্টর বলেছেন একটু কম হাঁটা চলা করতে। আহিল শুধু এই কয়েকদিন আয়েশাকে পর্যবেক্ষণ করে চলেছে, আয়েশা সত্যি ওকে এড়িয়ে চলছে, কিন্তু কেন? উত্তরটা জানা নেই আহিলের। আজ আয়েশা ভর দুপুরে রেডি হচ্ছে, খাওয়া দাওয়া সেরে আহিল রুমে আসতেই দেখল আয়েশা কোথাও একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই আহিল আয়েশাকে জিজ্ঞেস করল, আহিল, আয়ও কোথাও বেড়াচ্ছ? আয়েশা, হমম একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি। আহিল, কিন্তু এখন? আয়েশা, হমম কেন? কি অসুবিধা? আহিল, এই সময় যাচ্ছ তাই জিজ্ঞেস করছি, পড়ে গেলে হতো না? আয়েশা, আহিল প্লিজ জেরা করা বন্ধ করো, আর আমার ফ্রেন্ডের বাড়ি আমি যখন খুশি যেতে পারি, ওকেই? আয়েশা কথাগুলো বলেই হনহন করে নিজের পার্স নিয়ে বেরিয়ে গেল, আর আহিল একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু ওদেরকে যে আরও একজন দেখছে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়েশা বাস স্টপের সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎই আয়েশার সামনে একটা কালো গাড়ি এসে থামল। গাড়িটার কাচগুলো কালো, তাই কিছুই দেখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা ওপেন করতেই আয়েশা গাড়িতে উঠে বসল আর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, আয়েশা, কেন আমাকে এভাবে বিরক্ত করছিস রিক? রিক, বিরক্ত? আর আমি? তাও আবার তোকে? হা 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 হা। আয়েশা, আই অ্যাম সিরিয়াস, ওকেই? রিক, বাট আই ডোন্ট থিঙ্ক সো। লুক, তুই যদি বিরক্ত হতিস তাহলে কি আর আমার সাথে মিট করতিস? তুই আমার থেকে বিরক্ত নস, বরং তোর বর মানে ওই আহিলের থেকে বিরক্ত, কি তাই তো? আয়েশা, নিশ্চুপ। রিক, চল আজকে তোকে একটু ঘোরাতে নিয়ে যাব। আয়েশা আর কিছু বলল না, রিক গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। রিক একটা বড় বাড়ির সামনে গাড়িটা থামালো আর আয়েশাকে নামতে বলল। আয়েশা গাড়ি থেকে নামতেই ওর গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ জায়গাটা একদম নির্জন নিশ্চুপ। আয়েশার এবার ভয় লাগছে, হুট করেই রিক এসে আয়েশার কাঁধে হাত দিল আর আয়েশা চমকে উঠল। রিক, আরে রিল্যাক্স, আমি তো। ভয় পাচ্ছিস কেন? চল ভিতরে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, বলেই বাঁকা হাসল। রিক আয়েশাকে নিয়ে ভিতরে ঢুকতেই আয়েশা দেখল পুরো বাড়িটা অন্ধকার। এবার আয়েশা চুপ করে থাকতে পারল না, বলেই ফেলল, আয়েশা, রিক।
এটা কোথায় নিয়ে এসেছিস তুই আমায়? আয়েশা রিকের কোনো উত্তর না পেয়ে পাশে তাকিয়ে দেখল রিক নেই আর সদর দরজাটা বন্ধ হয়ে গেল। আয়েশা ভালোভাবে লক্ষ্য করে দেখল রিক সদর দরজাটা ভেজিয়ে দিল। আয়েশা, ররিক তুই দরজা কেন বন্ধ করছিস? আমার কিন্তু এখানে ভালো লাগছে না, আমাকে যেতে দে। রিক হা 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 বিকট শব্দ করে হাসতে থাকল। তুই কি ভেবেছিস আমি তোকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য মিট করতে বলেছি? হা হা হা। আরে এই রিক নিজের স্বার্থ ছাড়া একটা পাও ফেলে না। আয়েশা মোমানে। রিক বলছি বেবি, বলছি আজকে তোকে সব বলবো। আফটার অল তোর শেষ দিন বলে কথা। হা হা হা। আয়েশা কি বলছিস তুই এসব? রিক এই যে তুই আহিলের অ্যাক্সিডেন্টের পর আমার সাথে লুকিয়ে চুরিয়ে কথা বলতি, এটা তো আহিল জানে না তাই না? এখন যদি আহিল জেনে যায় যে তুই আহিলকে মিথ্যে বলে আমার সাথে দেখা করতে এসেছিস, তখন কি হবে? আয়েশা নিশ্চুপ। রিক আমি তোকে কিছুদিন আগে মানে ওই আহিলের বাড়ি ফেরার পর তোকে ফোন করে কি জানো বলেছিলাম? আয়েশা আহিল অ্যাক্সিডেন্টটা নিজের ইচ্ছায় করিয়েছে ওর লোক দিয়ে, যাতে আমার বিশ্বাস অর্জন করতে পারে। রিক মিথ্যে। আয়েশা মানে? রিক মিথ্যে বলেছিলাম আমি। আহিল ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করায়নি, অ্যাক্সিডেন্টটা করিয়েছি আমি, তাও আবার নিজে। আয়েশা কিন্তু কেন? রিক কারণ আহিল আমার পথের কাঁটা তাই। আয়েশা পথের কাঁটা মানে? এই প্রশ্নটা করতেই পিছন থেকে একটা কণ্ঠর স্বর শোনা গেল আর আয়েশা পিছন ফিরে তাকাতেই দেখল সিঁড়ি দিয়ে একটি লোক নেমে আসছেন। মুখটা স্পষ্ট হল তখন যখন সে আয়েশার সামনে এসে দাঁড়ালেন। আমি বলছি। আয়েশা কাকামনি? আয়েশার কাকা? হ্যাঁ আমি। আয়েশা তুমি এসব করিয়েছ? কিন্তু কেন? আয়েশার কাকা আজ তোকে সব প্রশ্নের উত্তর দেব, প্রথম থেকে শুরু করা যাক। কি বলিস রিক? রিক অফকোর্স ড্যাড, পাশে দাঁড়িয়ে। আয়েশার কাকা আমি যখন ধরা পড়ে যাই আমার বাবার আয়েশার দাদু কাছে ড্রাগস ব্যবসা নিয়ে, তখন বাবা আমায় দত্তজপুত্র করে দাদা আয়েশার বাবা কে সব সম্পত্তির মালিক করে দেয়, যা আমার রাগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমার দাদা আমায় এতই ভালোবাসতো যে আমার সাথে সম্পর্ক ত্যাগ না করে আরও বাবাকে লুকিয়ে সম্পর্ক রাখলো, আর আমিও প্ল্যান বানিয়ে ফেললাম যে এই সুযোগ আমার সম্পত্তি নিজের করে নেওয়ার। ব্যাস যেই ভাবা সেই কাজ। আস্তে আস্তে রিককে আমি তোর আর অঙ্কুরের মাঝে প্রবেশ করালাম, সব ঠিকঠাক চলছিল। হুট করে কোথা থেকে অঙ্কুরের বন্ধু ওই আহিল টপকে পড়ল, আমার প্ল্যানে বাধা হয়ে দাঁড়ালো। আমি কিছু প্ল্যান করব তার আগেই জানতে পারলাম যে আহিল অঙ্কুরের বাড়ি পর্যন্ত চলে এসেছে, এবার হয়তো অফিসেও চলে যেতে পারে, তাই আমি রিককে সরিয়ে নিলাম তোদের মাঝখান থেকে। এরপর শুনলাম আহিলের দিদি আনিকাকে নাকি অঙ্কুর ভালোবাসে, বিয়ে করতে চায়। ব্যাস মেঘ না চাইতেন জল, আমাকে আর কিছু করতেই হলো না, ভেবে নিলাম আরেকটা প্ল্যান। আনিকা আর অঙ্কুরের মাঝে এজতা থার্ড পারসন নিয়ে এলম, কিন্তু আয়েশা তোর এই দাদাটা একটু বেশি বউকে বিশ্বাস করে, তাই আনিকার সাথে ওর মেল ফ্রেন্ডের ক্লোজনেসের এডিট করা ইমেজে অঙ্কুরের কিছুই গেল এলো না। ও বরং গিয়ে আনিকাকে সবটা বলল, আর আনিকা বলে দিল যে ওটা মিথ্যে, প্ল্যান আনসাকসেসফুল হয়ে গেল আমাদের। তাই এবার আমরা একটু উল্টে দিলাম প্ল্যানটা। অঙ্কুর অবিশ্বাস করেনি তো কি হয়েছে, আনিকা তো অঙ্কুরকে অবিশ্বাস করতেই পারে। ব্যাস মিলে গেল আমার কথা। অঙ্কুরের পিয়ে যেই না অঙ্কুরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করল আর নিজের দুঃখের কথা অঙ্কুরকে বলল, অঙ্কুর আনিকাকে মিথ্যে বলতে লাগলো আর ওর পিয়ের প্রবলেম সলভ করতে থাকলো। ও বেচারা কি আর জানতো ওর পিয়ে আমাদের হাতের পুতুল, আমরা যেটা বলছি ও সেটাই করছে। এরপর ওদের মধ্যে ঝামেলা লাগলো আর সেই জন্য আনিকা গেল ছাদে। আমি এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। রিক অনেক আগেই বাড়ির কাজের লোককে দিয়ে অঙ্কুরের ঘরে পেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার জন্য আমি সবটা দেখতে এবং শুনতে পাচ্ছিলাম। রিক এরপরে আমি আর ড্যাড মাস্ক পরে ছাদে গেলাম। অঙ্কুর বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তোর বাবা নিজের ঘরে ছিল আর তোর মা রান্নাঘরে। রাস্তা পুরো পরিষ্কার,
আমরা ছাদে উঠলাম আর আনিকা দাঁড়িয়ে ছিল ছাদের মোটা পাঁচিলের উপর। ওয়াহ, কি কপাল আমাদের! স্বয়ং ভগবান চেয়েছিল আমরা সাকসেস হই আমাদের প্ল্যানে, তাই তো আনিকা নিচে না দাঁড়িয়ে থেকে পাঁচিলের উপর দাঁড়িয়েছিল। আমি আর ড্যাড গেলাম, কিন্তু যেতে না যেতেই আনিকা ঘুরে তাকালো, বাট মুখ দেখতে পাইনি আমরা, ওকে সুযোগই দিইনি। পাঁচিল থেকে নামার সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে দিয়েছি, কিন্তু বেটা ওই অঙ্কুর সে সময় এসে পড়ল। আয়েশার কাকা, তাতে কি? ধরতে তো পারেনি আমাদের। আমরা দুজন ছিলাম আর ও একা। ও নিজের বউকে বাঁচাবে নাকি আমাদের ধরবে? হা হা হা। ব্যাস, আনিকা ছাদ থেকে পড়ে কোমায় চলে গেল আর আমি রিককে ফোন করে বলে দিলাম যাতে আনিকার কেবিনে ঢুকে ওর অক্সিজেন মাস্কটা খুলে দেয়, তাতে সব দোষ গিয়ে পড়বে অঙ্কুরের ঘাড়ে। কারণ শেষবার অঙ্কুর আনিকার কেবিনে ছিল, যা সিসিটিভি ক্যামেরাতে উঠেছিল। এরপরের ঘটনাটা যখন ঘটেছে তখন তো আমি সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। হা হা হা। রিক যা যা করেছে সবই লুকিয়ে আর মাস্ক পরে যাতে ধরা না পড়ে। রিক আর এই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা আহিলকে আমরা পাঠালাম আর বিশ্বাস করালাম যে অঙ্কুর ওর দিদিকে মেরেছে। ছাদ থেকে যখন পড়েছিল তখন ও অঙ্কুর ছিল আর কেবিনেও শেষবার অঙ্কুর ছিল, কিন্তু অবাক ব্যাপার, আহিল কোনো রিয়াক্ট না করেই আমেরিকা চলে গেল। এরপর আমি তোর নামে বিষিয়ে দিতে লাগলাম আহিলকে, যাতে ও আর কোনো দিন তোর আর তোদের পরিবারের সাথে কোনো সম্পর্ক না রাখে, কিন্তু ও বেটা রাগের চোটে এসে তোকে বিয়ে করে পুরো খেলাটা বিগড়ে দিল। আয়েশার কাকা, কুল ডাউন মাই সন। এতে তো কোনো লাভ হয়নি। আহিল কিছুই বুঝতে পারেনি আমাদের প্ল্যানের ব্যাপারে। রিক, ইয়াহ, বরং আমার সাথে তোকে দেখে আমার কথা বিশ্বাস করে তোকে অবিশ্বাস করে গেছে। হা হা হা। তুই ও অবিশ্বাস করতি আহিলকে, যদি না ওই জ্যাক এসে তোকে রিয়া আর আহিলের খবর দিত, তাও তো শেষমেশ তো তুই ও অবিশ্বাস করেই ফেললি আহিলকে। বাপ রে বাপ, কি ভালোবাসো যাতে কোনো বিশ্বাসই নেই। ঠাস। আয়েশা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রিকের গালে আর বলতে লাগল, আয়েশা, লজ্জা করে না তোর এসব নীচ কাজের কথা নিজের মুখে গর্ব করে বলতে? এই থাপ্পড়টা তো সেই দিনকেই তোকে মারা উচিত ছিল যখন তুই আমায় জড়িয়ে ধরেছিলিস। ছি, কেন করেছিস এসব বল? কেন? রিক, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি? তোকে তো আমি। আয়েশার কাকা থামিয়ে দিল। আয়েশার কাকা, সম্পত্তির জন্য করেছি বললামই তো। আমার ভাগ আমার থেকে কেড়ে নিতে পারেনি, বরং নিজের ভাগটাও আমায় দিয়ে দিয়েছে তোর বাবা। আনিকার মৃত্যুর পীর আহিল চলে গেল বিদেশে আর আমি নিজের গার্ডদের পাঠিয়ে দিলাম তোদের বাড়িতে। তুই তো গেছিলি কলেজে, তাই কিচ্ছু জানতে পারিসনি। তোর বাবাকে ভয় দেখালাম যদি প্রপার্টি আমার ছেলের নামে করে না দেয় তাহলে তোকে জানে মেরে দেব। এই শুনতাই তোর বাবা আর দাদা রাজি হয়ে গেল আর প্রপার্টির পেপারে সাইন করে দিল, কিন্তু তুই টের পেলি না। কি করে পাবি? তোর ফিরে আসার আগেই তো আমরা গায়েব। তোর যখন বিয়ে হয়ে গেল তখন সব সময় তোদের বাড়িতে আমাদের গার্ড থাকতো, পাহারা দিত, জানো তোকে বা আহিলকে কিছু জানাতে না পারে। আয়েশা, তোমাকে তো আমার কাকামনি বলতেও ঘৃণা করছে। কি করে এতটা নিচে নামতে পারলে তুমি? একবার ও বিবেকে বাঁধল না? যে দাদা তোমায় এত ভালোবাসল, তেজপুত্র করে দেওয়ার পরেও তোমার সাথে সম্পর্ক রাখল, তারই ফায়দা নিলে তুমি? সম্পত্তি তো পেয়ে গেছ, তাহলে এখন কি চাই? কেন আহিলকে মারতে চেয়েছিলে আর আমাকেই বা কেন নিয়ে এসেছ এখানে? আয়েশার কাকা, আরে সম্পত্তি পেয়ে গেলে তো হয়েই যেত, কিন্তু পুরোপুরি আর পেলাম কই? তোর বাবা সম্পত্তি সব তোর আর তোর দাদার নামে করে রেখেছিল আর কিছুটা রেখেছিল রিকের নামে। হা, যা না রাখলেও চলতো। যাই হোক, এখন তো সব আমার ছেলের হবে, আর তাতে তোর সাইন লাগবে, চটপট করে ফেলতো। আমি ভেবেছিলাম আহিল মরলে বেশি সুবিধা হবে, তাই ওকে মারতে বলেছিলাম, বাট এখন দেখলাম না, মরাতে ও কোনো যায় আসেনি। সাইনটা কর জলদি। আয়েশা, কক্ষনো না, আমি কক্ষনো সাইন করব না। এই বলেই আয়েশা পিছন ফিরে যেতে নিল আর রিক আয়েশার হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, রিক, তুই সাইন করবি না? তোর ঘাড় করবে। আমাকে চর মারা, তাই না?
বলেই আয়েশাকে চড় মারার জন্য হাত তুলল আর আয়েশা মুখ ঘুরিয়ে নিল। আয়েশা, কক্ষনো না, আমি কক্ষনো সাইন করব না। এই বলেই আয়েশা পিছন ফিরে যেতে নিল আর রিক আয়েশার হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, রিক, তুই সাইন করবি না, তোর ঘাড় করবে, আমাকে চড় মারা তাই না? বলেই আয়েশাকে চড় মারার জন্য হাত তুলল আর আয়েশা মুখ ঘুরিয়ে নিল, কিন্তু রিক চড়টা মারতে পারল না আয়েশাকে। তার আগেই রিকের হাত কেউ একজন ধরে নিল। আয়েশা মুখ অন্যদিকে ফিরিয়ে রাখায় দেখতে পায়নি কে রিকের হাত ধরেছে, কিন্তু হুট করেই কেউ আয়েশাকে হেঁচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয় আর আয়েশা আস্তে করে বলে ওঠে, আয়েশা। আহিল। আহিল বাম হাতে আয়েশার কোমর জড়িয়ে ধরে আছে আর ডান হাতে রিকের হাত ধরে রয়েছে। রিক তো পুরো ঘাবড়ে গেছে আহিলকে দেখে। আহিল আয়েশাকে ছেড়ে রিকের হাতটা পুরো মুচড়ে ধরে লাথি মেরে ফেলে দিল মাটিতে। আয়েশার কাকা কিছু বলতে যাবে আহিলকে, তার আগেই আহিল পকেটে হাত দিয়ে ঠোঁটে বাঁকা হাসি হেসে বলল, আহিল, এখন আপনি কিছু বলবেন না কাকা বাবু, শুধু দেখবেন আর শুনবেন। আহিল এটা বলতেই পিছন থেকে শব্দ এলো। রিক আস্তে করে উঠে পিছনে তাকালো আর ওর বাবাও তাকালো, দেখল ওদের যে ভাড়া করা গুন্ডাগুলো আছে তাদের এক একটা ছিটকে পড়ছে মাটিতে। আর ওদের আড়াল থেকে বেরিয়ে এলো অঙ্কুর হাতে হকি স্টিক নিয়ে। অঙ্কুর বেরিয়ে আসতেই জ্যাক একটা গুন্ডাকে মারল আর ভিতরে এলো। ভিতরে এসে দুজন হকি স্টিক এক হাতে নিয়ে আরেক হাতের তালুতে মারতে লাগলো আর মৃদু হাসতে লাগলো। এই দেখে আহিল বলল, আহিল, কি কাকা বাবু, কেমন লাগছে? ভালো তো। রিক, তুই এখানে এলি কি করে? আহিল, কেন? তুই তো নিয়ে এলি আমায়। রিক, আমি কেন নিয়ে আসব তোকে, আমি তো শুধু আয়েশাকে নিয়ে এসেছি। আহিল, হ্যাঁ তো আয়েশার সাথে আয়েশার ফোন ছিল, আমি লোকেশন ট্র্যাক করে চলে এলাম, আবার কি? রিক, শিট। আহিল, আরে ভাই দুঃখ পাস না, বড় বড় কাজে এমন ছোট ছোট ভুল হয়েই থাকে, কে তাই তো কাকা বাবু। হা হা হা। আহিলের সাথে অঙ্কুর আর জ্যাকও হাসল। আয়েশার কাকা, তুমি হাঁটছ কি করে? তোমার তো পা ঠিক হয়নি এখনো। আহিল, ওকে ওকে, নাও বি সিরিয়াস গাইস, এবার আসল কথায় আসি, চোয়াল শক্ত করে। এতদিন আপনারা গেম খেলেছেন আয়েশার কাকা আর রিকের কাছে গিয়ে, নাও মাই টার্ন। আয়েশার কাকা মানে? আহিল গিয়ে একটা সোফায় বসল, পায়ের উপর পা তুলে আর বলল, আহিল, অঙ্কুর। শুরু করি তাহলে? অঙ্কুর, একদম। শুভ কাজে দেরি করতে নেই। আহিল, এতক্ষণ তো আপনারা রিকের কথা শুনলাম, এবার আপনারা আমার কথা শুনুন। আয়েশার কাকা আর রিক অবাক হয়ে গেল আহিলের কথা শুনে, কারণ ওরা তো আয়েশাকে সব বলেছে, তাহলে আহিল কি শোনার কথা বলছে? আহিল বলার আগে রিক বলে উঠল, রিক, এসব করে কি প্রমাণ করতে চাইছিস তুই খুব ভালো? আয়েশার কাছে ভালো সাজতেন চাইছিস? আয়েশা অনেক আগেই জানে যে তুই বিশ্বাসঘাতক। আহিল, কথাগুলো যে ভুল বলে ফেললি, হ্যাঁ বাট এটা ঠিক বলেছিস যে আয়েশা জানে কেউ একজন বিশ্বাসঘাতক, কিন্তু সেটা আমি না, সেটা তুই। রিক, মানে? আহিল, এখনো বুঝলি না? তাহলে শোন, এই যে তুই আমার অ্যাক্সিডেন্টের কিছুদিন পর রোজ আয়েশাকে ফোন করে আমার নামে উল্টো পাল্টা বলতিস, তার একটাও আয়েশা বিশ্বাস করেনি, উল্টো সবটা এসে আমায় বলেছে। কেন জানিস? কারণ আয়েশা সেই দিনকেই তোকে দেখে ফেলেছে যখন তুই আমায় গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিস। ফল্ট তোর কোচ, তুই মলে আয়েশাকে তোর গাড়ি দেখিয়েছিলিস আর সেই দিন আমাকে ধাক্কা মারার আগে আয়েশা তোকে দেখে ফেলে। রিক, সেটা কি করে সম্ভব? আমি নিজের চোখে দেখেছি যে তোর আর আয়েশার মধ্যে কিছু ঠিক ছিল না, আয়েশা তোকে এড়িয়ে চলছিল। আহিল, আমি দেখিয়েছি তাই দেখেছিস, দ্যাট সেট। রিক, মানে? কি বলতে চাইছিস তুই? আহিল, তুই যখন অঙ্কুরের অ্যাক্সিডেন্ট করাস সে সময় অঙ্কুর নার্সিংহোমে ছিল আর আমাকে ওর বাড়িতে আসতে বলে একটা কাগজের মাধ্যমে
আমি ওদের বাড়িতে এসে দেখি সব গুন্ডা টাইপের লোক মেঝেতে পড়ে রয়েছে, কারণ তাদের অঙ্কুরের মা ঘুমের ওষুধ দিয়েছিল চায়। আর সেই ফাঁকেই আমি তোর সব কীর্তিকলাপ জানতে পারি আর ভেবেনি কি করে তোকে ধরবো। রিয়া যে তোর সাথে যুক্ত সেটা আমি সেদিনই বুঝেছিলাম, তারপর প্রমাণও পেলাম, কিন্তু জানতে পারলাম যে রিয়াকে তুই জাস্ট ইউজ করিস। আগের পর্বগুলো পড়ে নেবেন, ওখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। যেই দিন আয়শা আর আহিল সবটা জেনেছিল সেই দুটো পার্ট পড়ে নেবেন। তোর গার্ডগুলো অঙ্কুরের বাড়িতে ছিল, তাই তাদের মধ্যে যে হেড তাকে ধরলাম আর জানতে পারলাম ও একজনকে খবর দেয় এখানকার, আর সে তোকে সব ডিটেইলসে জানায়। পৌঁছে গেলাম তার কাছে আর সেদিনই কিনে নিলাম তাকে। আমি জানতাম একদিন না একদিন ওর প্রয়োজন হবে আমার, আর ঠিক তাই হলো। রিক, মানে ওই ভিডিওগুলো সব মিথ্যে? আহিল, না, নাটক, ওগুলো সব নাটক। তুই ফোন করার পর আমি আর আয়েশা নাটক করতাম। আমি আয়েশার সাথে কথা বলার চেষ্টা করতাম আর ও আমায় এড়িয়ে চলত। আর এগুলো ভিডিও করে তোর লোক তোকে পাঠাতো। আর আমার পাজে ঠিক হয়ে গেছে এটা তোকে ভিডিও পাঠাতে ভুলে গেছি, তাই জানতে পারিসনি আর কি। রিক দাঁত কর্মর করে আয়েশার দিকে তাকাতেই আয়েশা বাঁকা হাসল আর আহিলের দিকে তাকালো। সেই দেখে আহিল বলল, আহিল, এই যে তুই স্ক্রিনের পিছনে বসে সব কাজ করতিস না, এটাই তোর কাল হলো। আজ যদি তুই নিজে খবর নিতিস লোক না লাগিয়ে, তাহলে হয়তো এই দিনটা তোকে দেখতে হতো না। আরে কাকা বাবু। আয়েশার কাকাকে উদ্দেশ্য করে, আপনি চুপ করে আছেন যে? আহা হা হা, এতক্ষণ কথা বললেন, আমার দিকে কি সুন্দর প্ল্যান করে মারলেন, সেই গল্প বললেন। রিককে কাজে লাগিয়ে আমাকে আর আয়েশাকে আলাদা করার গল্প বললেন, তাহলে এখন চুপ কেন? আয়েশার কাকা, তুমি সব শুনলে কি করে? আহিল, ওহো, দেখেছেন, আমি তো এটা বলতেই ভুলে গেছিলাম। ভালো হয়েছে মনে করিয়ে। আসলে আমি বাইরে গাড়িতে বসেছিলাম যখন রিক আয়েশাকে নিয়ে ভিতরে ঢুকল। শুধু আমি না, জ্যাক আর অঙ্কুরও ছিল আমার সাথে। আয়েশা ভিতরে আসতেই রিক দরজা দিতে যায় আর সেই ফাঁকেই আয়েশা আমাকে ফোন করে আর আমি ফোনটা রিসিভ করে আমার কল রেকর্ডারটা অন করে দিই, যাতে পরে আপনাদের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে পাই। এইবার আয়েশার কাকা আর রিক বুঝতে পারল যে আহিল কি করে সব জানতে পারল। রিক ভাবছে কেন ও আয়েশার থেকে ফোনটা কেড়ে নিল না, তাহলে হয়তো ধরা পড়ত না আজকে। আহিল, ভাই, আমি জানি তুই কি ভাবছিস। ভেবে লাভ নেই, আয়েশার ফোন কেড়ে নিলে ওর কাছে ক্যামেরা আছে, সেটাতে আমি জেনে যেতাম সব। অ্যাকচুয়ালি কি বলতো, তোরা আমায় একবার বোকা বানাতে পেরেছিস, তা বলে যে বারবার পারবি এটা ভেবে বড় ভুল করে ফেলেছিস। আচ্ছা ওয়েট, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। হেই কাম ইন। দরজার দিকে তাকিয়ে অঙ্কুর আর জ্যাক সরে গেল আর ওদের পিছন থেকে বেরিয়ে এলো আনিকা, আর আনিকার পিছন পিছন আহিলের মা, আয়েশার বাবা মা আর আরোহী। আনিকাকে দেখে রিক আর ওর বাবা তো পুরো থ হয়ে গেছে। আয়েশার কাকা, আনিকা, এটা কি করে সম্ভব? রিক, আমরা তো ওকে মেরে ফেলেছিলাম। আহিল, ঠিক যতটা প্ল্যান করে আমার দিকে মারার চেষ্টা করেছেন আপনারা, আমার শ্বশুর মশাই আর মা ঠিক ততটা প্ল্যান করেই আমার দিকে বাঁচিয়েছে। কি শ্বশুর মশাই বলুন আপনার ভাইকে যে আপনি ও আপনার ভাইয়ের থেকে কম যান না। আয়েশার বাবাকে উদ্দেশ্য করে আয়েশার বাবা একটু হেসে বলা শুরু করল, কি করে আনিকাকে বাঁচিয়েছেন আর কি করে ওকে সেভ রেখেছে। আয়েশার কাকা, ওহ, তার মানে আমরা জেনে যাব বলে অঙ্কুর, আয়েশা আর বৌদি, আয়েশার মা, কে কিছু জানাওনি? আয়েশা বাবা, হ্যাঁ, আনিকার মৃত্যু হয়েছে জানার পরের দিনেই রিক আমাদের বাড়িতে ব্ল্যাকমেল করতে চলে এলো আর ওরম গার্ডদের কথা জানালো, তাই আমি খুব সাবধানে আয়েশা যখন ফিরল তখন আহিলের মাকে একটা কল করে জানিয়ে দিই যাতে আনিকাকে আমাদের বাড়িতে আসতে না দেয় আর আহিলকে কিছু না জানায়, কারণ এতে আয়েশার ক্ষতি হতে পারে। আয়েশা জানতো পর্যন্ত না, ওর আশেপাশেই সবসময় ওর শত্রুরা ঘোরাফেরা করছে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখছে। তাই আমি আর জানানোর সময় পেলাম না অঙ্কুর, আয়েশা আর ওদের মাকে। আহিল, তোর সব ক্লিয়ার তো? সবাই সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই? আমি আপনাদের প্ল্যানে সাকসেসফুল হতে দিয়েছি, তাই আপনারা আজ এখানে না হলে পারতেন না।
এতদিন আপনারা গেম খেলছিলেন, ভেবেছিলেন আপনারা ছাড়া আর কেউ গেম খেলতে পারে না, তাই আপনাদের ভুলটা ভাঙ্গালাম, দেখিয়ে দিলাম যে কে কি পারে আর কে কি পারে না। জ্যাক, এবার মামাবাড়ি যাওয়ার পালা। অঙ্কুর, একদম। ইন্সপেক্টর আপনারা আসুন। অঙ্কুরের ডাক পড়তেই ইন্সপেক্টর ভিতরে চলে এলো। আয়েশার বাবা আর রিক কিছু বলতে পারল না, কারণ আয়েশাদের কাছে সব রকম প্রমাণ আছে, ওদের হাতে বাঁচার আর কোনো উপায় নেই। রিককে নিয়ে যাচ্ছিল সেই সময় আহিল শুধু বলল, আহিল, হাতটা শুধু মুচড়েছি, ভাঙিনি, আজ শরীর ভালো থাকলে প্রাণে বাঁচতে পারতি না। আহিল গিয়ে আয়েশার পাশে দাঁড়ালো আর ওর কাঁধে রেখে মুচকি হাসল। এদিকে জ্যাক আর অঙ্কুর ও হাত থেকে হকি স্টিকটা ফেলে দিল। অঙ্কুর আনিকার কাঁধে হাত রাখল আর জ্যাক আরোহীকে চোখ মারল। এরপর ওরা সবাই বেরিয়ে গেল। একদিন পর, সেই দিন রিক আর রিকের বাবাকে অ্যারেস্ট করে পুলিশ আর রিয়ার ও শাস্তি হয়। আহিল চাইলে রিককে নিজের হাতে শাস্তি দিতে পারত, কিন্তু নিজের হাতে আইন নেয়নি, কারণ এটা হয়তো ওকে আয়েশার থেকে দূরে সরিয়ে দিত, যা আহিল কোনো মতেই মেনে নিতে পারবে না। আহিল বুদ্ধি করে সবটা সামলেছে, ফিরিয়ে দিয়েছে অঙ্কুরকে তার অফিস, আয়েশার বাবাকে তার বাড়ি। অঙ্কুর আর আনিকার সম্পর্কটাও ঠিক হয়ে গেছে, কোনো বিবাদ ভুল বোঝাবুঝি নেই, আছে শুধুই ভালোবাসা আর বন্ডিং। কিন্তু আহিল আর আয়েশা, তাদের মধ্যে কি সব ঠিক হয়েছে? আদৌ কি হবে? আহিল নিজের ঘরে বসে ম্যাগাজিন পড়ছে। চোখটা ম্যাগাজিনে থাকলেও মনটা আয়েশার কাছে পড়ে রয়েছে। আয়েশার সাথে আহিল যেটা করেছে তার জন্য আহিল এখনো নিজেকে ক্ষমা করতে পারেনি। আহিল জানে আয়েশা ওকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আহিলের মনে একটু হলেও খচখচ করে যে কি করে ও আয়েশাকে ভুল বুঝল। একটা রোগ হয়ে দাঁড়িয়েছে আহিলের এটা, আর এই রোগের ওষুধ একমাত্র আয়েশার কাছে আছে। আয়েশার সাথে একটু সময় কাটালেই হয়তো সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু আয়েশার সেই সময় কই? সে তো বাড়ি ফেরার পর আনিকা, আরোহী এদের সাথে গল্পে মেতে রয়েছে। আনিকার সাথে ভিডিও কলে, আর আরোহী তো বাড়িতেই থাকে। সেদিনই আহিল আয়েশাকে নিয়ে নিজের বাড়ি চলে এসেছে। আহিল এসব ভাবতে ভাবতে ম্যাগাজিনটা রেখে ব্যালকনিতে চলে গেল আর একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ সিগারেটের দিকে তাকিয়ে থেকে যেই না টান দিতে যাবে, অমনি কোথা থেকে আয়েশা এসে ওর হাত থেকে সিগারেটটা ফেলে দিল। আহিল আয়েশার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল আর রেলিংয়ে হাত দিয়ে ভর করে দাঁড়িয়ে বলল, আহিল, এখন আসার সময় হলো? না এলেই পারতে। সারাদিন যখন আরু আর দীর সাথে কথা বলে কাটাও, তখন এই সময়টা বাদ দিল কেন? আরুর ঘরেই ঘুমাতে, তোমার যে একটা ঘর আছে সেটা তো তুমি ভুলেই গেছো, আর সেখানে যে একটা মানুষ থাকে তার তো কোনো মূল্য নেই, তাই। আয়েশা, চুপ। আহিলের ঠোঁটে আঙুল দিয়ে, একটু শ্বাস নাও, জল খাও, তারপর বলো। রাজধানী এক্সপ্রেস ট্রেনের মতো বলেই চলেছ। আহিল জানো আরও বেশি রেগে গেল আয়েশার কথায়, আর আয়েশা তো বেশ মজা পাচ্ছে, কারণ আহিলের কথায় বুঝতে পেরেছে যে আহিলের অভিমান হয়েছে। আহিল, দরকার নেই জল খাওয়ার, নাই দরকার আছে শ্বাস নেওয়ার। শ্বাসটা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেলেই ভালো। আয়েশা, আহিল, কি সব বাজে কথা বলছো বলো তো? আহিল নিশ্চুপ, পিঠ দিয়ে হেলান দিয়ে দাঁড়ালো রেলিংয়ে। আয়েশা আস্তে করে আহিলের কাঁধে হাত রাখল আর এক হাত দিয়ে আহিলের গালে হাত রেখে বলল, আয়েশা, আহিল, যা হয়েছে ভুলে যাও, আমি চাই না ওসব কথা মনে রাখতে। আমি তো অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে কেন তুমি এখনো ওইসব পুরনো কথা মনে করে বসে আছো? আহিলের কাঁধে মাথা রেখে, আহিল, কি করে ভুলবো আয়ু? বিয়ের রাতে আমি তোমার সাথে যেটা করেছি সেটা তো ক্ষমার যোগ্য নয়, আর তারপর আমি তোমার গায়ে হাত তুলেছি, এসব ভাবলেই তো আয়েশা, চুপ করতে বললাম তো। মানছি ভুল করেছ, সেটা তো শুধরে নেওয়াও যায়। আহিল, কি করে? আয়েশাকে এক হাতে জড়িয়ে। আয়েশা আহিলের বুকে মুখ গুজে রইল। এতে অবশ্য আহিল উত্তর পেয়ে গেছে, তবুও সেটা আয়েশার মুখে শুনতে চায়, তাই বলল, আহিল, কি হলো বলো? মুচকি হেসে আয়েশা, তুমি জানো আহিলের বুকে কিল মেরে। আহিল, আরে, আমি জানলে তোমায় জিজ্ঞেস করতাম।
আমি সত্যি জানি না। আয়েশা, বিয়ের দিন রাতে তুমি আমাকে কাছে টেনে নিয়েছিলে ঠিকই, কিন্তু তাতে কোনো ভালোবাসা ছিল না, শুধু অভিমান ছিল। আমাকে ভালোবেসে কাছে টেনে নেওয়া যায় না আহিল? সব কিছু নতুন করে শুরু করা যায় না যেখানে শুধু ভালোবাসা থাকবে, অন্য কোনো কিছু নয়। আহিল আয়েশাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, আহিল, আই উইল প্রমিস ইউ, আমাদের মাঝে আর কোনো দিন কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, শুধু ভালোবাসা থাকবে। তোমার মাঝে আমি থাকব আর আমার মাঝে তুমি। আয়েশা ও আহিলকে জড়িয়ে ধরল শক্ত করে, আর আহিলের চোখ গেল ওদের দরজার বাইরে, আর আহিল আয়েশাকে ছেড়ে ওর দিকে তাকাতেই আয়েশা আহিলকে কানে কানে কিছু একটা বলল, আর আহিল আয়েশার দিকে একটু রেগে তাকিয়ে বলল, আহিল, হোয়াট? আয়েশা একটু ঘাবড়ে গেল আহিলের এমন রিয়াক্ট করাই। আহিল বলল, আহিল, জ্যাক। চোরের মতো বাইরে থেকে উকি ঝুঁকি না মেরে রুমে আয়, রেগে। জ্যাকের মাথায় তো আকাশ ভেঙে পড়ল। ও ভেবেছিল নিজেকে ফুল প্রিপেয়ার করে আহিলের সামনে যাবে আরোহীর আর ওর ব্যাপারে কথা বলতে, আর তার আগে আয়েশাকে দিয়ে বলে পাঠিয়েছে যাতে আয়েশা আহিলকে ম্যানেজ করে রাখে, কিন্তু এখন তো আহিলের গলা শুনে মনে হচ্ছে আশায় জল পড়ে গেছে। আহিল, ভিতরে আসতে বলেছি আমি তোকে। জোরে। জ্যাক ভিতরে ঢুকে আসতেই আয়েশা বলল, আয়েশা, আহিল আমার কথাটা শো। আহিল, চুপ। আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না। জ্যাক, কতদিন থেকে চলছে এসব? জ্যাককে উদ্দেশ্য করে। জ্যাক চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে আহিলের চোখে চোখ রেখে বলতে শুরু করল, জ্যাক, আহিল, তুই প্রথম যেদিন আরোহীর ছবি দেখিয়েছিলি আমাকে আমেরিকাতে, তখনই আমার আরোহীকে ভালো লাগে, আর তারপর রোজ তোর ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে ওর আইডিতে গিয়ে ওর আইডি স্টক করি। আসতে ফিল করি আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর তখনই ও আমাকে নিজে ফোন করে আসতে বলে এখানে। আর এখানে এসে ওকে আমি নিজের মনের কথা জানাই যখন অঙ্কুরের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সি অলসো লাভ মি, উই লাভ ইচ অদর, এক টানে বলে গেল। আহিল, ওহ। জ্যাক আহিলের শুধু ওহ শুনে আহিলের পাশে গিয়ে দাঁড়ালো আর বলল, জ্যাক, আই রিয়েলি রিয়েলি লাভ হার। আহিল, সেটা আগে আয়েশা জানল, তারপর আমি। জ্যাককে থামিয়ে, এখন তোর কাছে আমার থেকে আগে আয়েশা হয়ে গেল? আমি তোর বন্ধু আর আমি আগে জানতে পারলাম না। ওয়াও, ব্রিলিয়ান্ট। তোর কি মনে হয় আমি জানলে তোকে আরুর থেকে দূরে সরিয়ে দিতাম? এতটা খারাপ ও মনে হয় আমি না। অভিমান কণ্ঠে। জ্যাক, ব্রোহ। আম সরি। আহিলের কাঁধে হাত রেখে, আমি ভেবেছিলাম তোকে বলবো বাট সময় পাইনি আর। আহিল, হা। তোর সাথে আমি আরুর বিয়ে দেব না। জ্যাক, ককেনো, কাদো কাদো মুখে। আহিল, আমি তো কুলুর বলদ, যা গিয়ে কোনো চালাক পণ্ডিতের বোনকে বিয়ে কর, ভাব নিয়ে। আয়েশা তো হেসেই দিল আহিলের কথা শুনে। এদিকে জ্যাক বেচারা নিজের কথায় নিজে ফেঁসে গেছে। জ্যাক বলল, জ্যাক, না ভাই, তুই তো আমার ভাই, তুই কি করে কুলুর বলদ হবি? তুই তো আমার থেকে অনেক চালাক। আমি সোয়া শের হলে তুই পাতি শের, হি হি হি। আহিল, কি বললি? জ্যাক রে আর কে দেখে ও দিছে দৌড়, আর আহিল ও গেছে ওর পিছন পিছন। এদিকে আয়েশা তো হেসে হেসে মরে যাচ্ছে। পরের দিন জ্যাক আর আরোহীর কথা সবাইকে জানিয়ে দিয়েছে আহিল। সবাই রাজি ওদের সম্পর্কে, কিন্তু ওদের বিয়ের আগে বিয়ে হবে আহিল আর আয়েশার। আহিল আয়েশাকে যেভাবে বিয়ে করেছে তাতে কেউ ছিল না, জাস্ট রেজিস্ট্রি ম্যারেজ ছিল। তাই আহিলের পরিবার আর আয়েশার পরিবার দুজনের মতে ওদের ধর্ম মতে বিয়ে হবে। বেশ জাঁকজমক করে আহিল আর আয়েশার বিয়েটা হয়ে গেল। আয়েশা নিজের ফুলসজ্জা ঘরে বসে রয়েছে বউ সেজে। আজ আয়েশার মনে কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই, কিন্তু আয়েশা ভাবছে আহিল এখনো আসছে না কেন? এত রাত হয়ে গেল, আহিল কোথায়? এটা ভাবতেই আয়েশার মনে হলো রুমে কেউ এসেছে, আর হুট করে আয়েশার ঘরে যা আলো জ্বলছিল তা নিভে গেল। আয়েশা একটু ভয় পেয়ে গেল ও আস্তে করে ডাকল, আয়েশা, আহিল।
এটা বলতেই কেউ আয়েশার চোখটা বেঁধে দিল একটা কালো কাপড় দিয়ে, কিন্তু বাঁধার সময় আয়েশা আহিলের স্পর্শ পায়, যার জন্য আয়েশা চোখ বেঁধে দেওয়ার পর বলে, আয়েশা, আহিল কি করছো? আহিল, শোষ। কিছুক্ষণ পরেই আয়েশার নাকে একটা মিষ্টি সুবাস ভেসে এলো, আর সে সময় আহিল আয়েশার চোখটা খুলে দিল, আর আয়েশা তাকাতেই দেখল পুরো ঘর সুগন্ধি মোমবাতির আলোতে ভরে উঠেছে। আয়েশা ঘরে এসেই দেখেছিল অনেক মোমবাতি রাখা, কিন্তু কেন রাখা সেটা এখন বুঝল। আহিল, আমার সাথে আসো। আহিল আয়েশার হাত ধরে একটা দরজার কাছে নিয়ে গেল, যেটা আহিলের ঘরের মধ্যেই। আহিল ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দিতেই আয়েশা দেখল পুরো ঘরে শুধু ছোট ছোট আয়েশার ছবি, আর সেসবের মাঝে বড় করে আয়েশা আর আহিলের বিয়ের ছবি টানানো। আয়েশা সেই ছবির সামনে দাঁড়িয়ে আছে, আর আহিল আয়েশাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, আহিল, পছন্দ হয়েছে আয়ু? আয়েশা, ভীষণ। আহিল আয়েশাকে সামনে ফিরিয়ে আয়েশার দুগালে হাত রেখে কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, আহিল, এখনকার সময়টা শুধু আমাদের, আই ক্যান্ট কন্ট্রোল। আয়েশার কানে কানে। আয়েশা লজ্জা পেয়ে মুখ লুকালো আহিলের বুকে, আর আহিল জড়িয়ে ধরল আয়েশাকে, তারপর কোলে তুলে নিল আয়েশাকে আর পা বাড়ালো ঘরের দিকে। আজ থেকে শুরু হবে আহিল আর আয়েশার নতুন জীবন, যেখানে থাকবে না কোনো সংশয়, কোনো ভুল বোঝাবুঝি, থাকবে শুধুই ভালোবাসা। সমাপ্ত।